আশা করি সবাই ইনশাল্লাহ ভালো আছেন। সরি আজকে একটু লেট হয়ে গেল। আমি একটু কিছু জিনিসপত্র নিয়ে কাজ করতেছিলাম, এই জন্য লেট হয়ে গেছে একটু। মানে ডিফারেন্ট স্টাইলে শুরু করতেছি আজকে। মানে এর আগ পর্যন্ত আমি যতক্ষণ মানে হচ্ছে ক্লাসে থাকতাম, আপনারা আমার পড়ানো দেখতেন কিন্তু আমাকে দেখতেন না। এখন একটু মানে হচ্ছে আমাকেও যাতে দেখা যায় আবার পড়াও দেখা যায় সেই ব্যবস্থাটা করব অ্যাকচুয়ালি। সো চলেন, মানে আমরা তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া দুইটা লেকচার শেষ করছিলাম। সো এই দুইটা লেকচারে কি কি ছিল? লেকচার দুইটাতে ছিল হচ্ছে অ্যাকচুয়ালি প্রথম লেকচারটাই ছিল আমাদের যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া আসলে কেন হয় সেটার বিস্তারিত আলোচনা ছিল। আর দ্বিতীয় লেকচারে আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি যেটা পড়াচ্ছিলাম সেটা হচ্ছে বায়ট স্যাভার্টের সূত্র পড়াচ্ছিলাম, এবং আপনাদেরকে বলছিলাম যে বায়ট স্যাভার্টের সূত্রের যে ভেক্টর রূপটা এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে। সো চলেন আমরা ওখান থেকে শুরু করি। বার্ড স্যাভার্টের যে সূত্রটা আছে এই সূত্রটাকে আপনাদের হোমওয়ার্ক হিসেবে দেওয়া ছিল। আমরা তাহলে এই বার্ড স্যাভার্টের সূত্রটাকে কিভাবে ভেক্টর আকারে প্রকাশ করা যায় সেটা দিয়ে শুরু করব আজকে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে বার্ড স্যাভার্টের সূত্রের কী রূপ প্রকাশ করা, ভেক্টর রূপটাকে প্রকাশ করা। ওকে, তাহলে আমরা শুরুতেই বার্ড স্যাভার্টের সূত্রের ভেক্টর রূপটাকে প্রকাশ করি। সুতরাং আমরা যেটা করব সেটা হচ্ছে বায়ট স্যাভার্টের সূত্রের ভেক্টর রূপ। বায়ট স্যাভার্টের সূত্রটা কি ছিল? ডিবি ইকুয়ালস টু মিউ নট আইডিএল সাইন থিটা ডিভাইডেড বাই 4πr² ছিল। এটা ছিল বার্ড স্যাভার্টের সূত্রটা। তো আমি দেখলাম বেশ কয়েকজন আপনারা এইটার মানে হচ্ছে ভেক্টর রূপটা অ্যাকচুয়ালি অ্যান্সার হিসেবে দিছেন। সো একটা জিনিস এখানে বোঝার আছে যে কেন ভেক্টর রূপটা দরকার। মানে আমার অ্যাকচুয়ালি ভেক্টর রূপটা কেন দরকার এটা একটা বড় ইস্যু। কারণ ভেক্টর রূপ ছাড়া অ্যাকচুয়ালি যে কোনো এক জায়গায় যে চৌম্বক ক্ষেত্রটা তৈরি হবে এই চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনটা নির্ণয় করা যাবে না। সো আমার অ্যাকচুয়ালি এই ডিবি এর যে ভেক্টর রূপটা আছে সেই ভেক্টর রূপটা দিয়ে কি নির্ণয় করা যাবে? ডাইরেকশন নির্ণয় করা যাবে। কিসের? যে কোনো একটা জায়গায় আমার যে ভেক্টরটা আছে সেই ভেক্টরটা কীরকম, ভেক্টরের ডিরেকশন কীরকম হবে। এখন অ্যাকচুয়ালি এখানে দেখেন মিউ নট আই ডিএল সাইন থিটা, এখানে তাহলে ডিএল এর সঙ্গে আমার অ্যাকচুয়ালি সাইন থিটা এটার সম্পর্কটা খুঁজে বের করতে হবে। ধরেন এটা একটা তার, এই তারের একটা ক্ষুদ্র একটা অংশ আমি এটা নিলাম, ধরেন এটা একটা ক্ষুদ্র অংশ। তাহলে এই ক্ষুদ্র অংশের দৈর্ঘ্যটা হচ্ছে ডিএল। এবার এই ডিএল দৈর্ঘ্য থেকে কোনো একটা দূরত্বে, ধরেন এটা একটা পি বিন্দু, এখানে একটা পি বিন্দু নিলাম। এই যে পি বিন্দুতে যখন আমি যাচ্ছি, আমার যে পি বিন্দুটা আছে এই পি বিন্দুতে যখন আমি যাব, এই পি বিন্দুতে অ্যাকচুয়ালি যে দূরত্বটা এই দূরত্বটা হচ্ছে আর। তাহলে আমার আর ভেক্টরটা হচ্ছে এইটা। সো ডিএল এর ঠিক মাঝখান থেকে পি পর্যন্ত দূরত্বটা হচ্ছে আর ভেক্টর। এখন আমার তাহলে বি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কোন দিকে হবে, এটা হচ্ছে ফার্স্ট ইস্যু। যে চৌম্বক ক্ষেত্রের প্রাবল্য বা তীব্রতা কোন দিকে হবে সেটা হচ্ছে ফার্স্ট ইস্যু। সো আজকে আমি আপনাদেরকে একটা ফর্মুলা পড়াবো, একটা সূত্র পড়াবো। সেই সূত্রটা হচ্ছে অ্যাকচুয়ালি এই বার্ড স্যাভার্টের সূত্রের সঙ্গে আরেকটা সূত্র 9-10-এ আপনারা পড়ে আসছেন, ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম। এটা আপনাদের সবার পড়ার কথা, 9-10-এ আপনারা পড়ছেন ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়ম। তাহলে এখন এই ফ্লেমিংয়ের ডানহস্ত নিয়মটা আমাদের এই বার্ড স্যাভার্ট সূত্রে কিভাবে কাজ করবে এবং সেখান থেকে কিভাবে ভেক্টর রূপ আসবে এইটা দেখাটা হচ্ছে আমাদের আজকের একটা বড় উদ্দেশ্য। এখন একটা জিনিস খেয়াল করি, এই যে আমি যখন ডিএল এর মধ্যবিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত আসছি, এই পি বিন্দুতে আমার চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা হচ্ছে ডিবি। সো পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা ডিবি। এখন আর কোন দিকে? আর অবশ্যই এই যে ডিএল এর মাঝখান থেকে শুরু করে পি বিন্দুর দিকে, তাহলে এটা হচ্ছে ভেক্টর আর এর ডিরেকশন। এখন ডিএল দৈর্ঘ্যের ডিরেকশন কোন দিকে? সবসময় মাথায় রাখবেন দৈর্ঘ্যের ডিরেকশন হচ্ছে কারেন্ট যেদিকে ফ্লো করে সেদিকে, তাহলে আই যেদিকে সেদিকে হচ্ছে আমার দৈর্ঘ্যের ডিরেকশন।
তাহলে এখন দেখেন আমি দৈর্ঘ্য এর ডিরেকশন যদি আই পাই কারেন্টের ডিরেকশনে, থিটা কোনটা? থিটা সব সময় এই যে থিটাটা সবসময় হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে ঘড়ির কাঁটার বিপরীতে ধনাত্মক কোণ উৎপন্ন হয়। আমরা সব সময় কি করব? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটাকে নির্ণয় করব। তাহলে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে কোণটা হচ্ছে আমাদের এখানে থিটা। এইবার একটা জিনিস খেয়াল করেন, আমি আগে থাম্ব রুলটা আপনাদেরকে বুঝিয়ে নিই। সো থাম্ব রুলটা আমরা একটু বুঝি। দেখেন আমি আগে আপনাদেরকে থাম্ব রুলটা বুঝিয়ে নিই। সো ধরেন আমার হাতে কোনো একটা তার আছে, তার না থেকে আমার হাতে একটা স্কেল আছে। আচ্ছা, তার ধারে কাছে প্রচুর, মানে তার না থাকলেও হ্যাঁ তার অ্যাকচুয়ালি আমার চারপাশে প্রচুর তার আছে, তারের তো অভাব নাই। আমি তারাই তো ধরেন এই যে দেখছেন কত কত তার, কিন্তু তারগুলো তো বোঝা যায় না। সো ভালো মতো দেখা যায় এরকম একটা তার নেই, এখান থেকে একটা কলম নেই, একটা মার্কার নিলাম, এই যে মার্কারটা, এটা একটা তার, এটা একটা তড়িৎ প্রবাহবাহী তার। দেখেন ভালো মতো দেখেন পুরো জিনিসটা, আমি স্লোলি বুঝাই। ফ্লেমিং এর ডানহস্ত নিয়মটা কি ছিল? একটা তারে যদি কারেন্ট ফ্লো করে, ধরেন এই যে লাল অংশটা এটা তড়িৎ প্রবাহের দিক, তাহলে আমি যদি বৃদ্ধাঙ্গুলটা এই লালের দিকে ইন্ডিকেট করা, এই বৃদ্ধাঙ্গুল কোন দিকে রাখতেছি? এই তড়িৎ প্রবাহের দিকে রাখতেছি, এবং অন্য আঙ্গুলগুলা যদি পেঁচাই, বৃদ্ধাঙ্গুল এদিকে রেখে অন্য আঙ্গুলগুলো এভাবে পেঁচাচ্ছি, খেয়াল করেন পেঁচাচ্ছি, তাহলে আমার বৃদ্ধাঙ্গুল যদি তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, অন্য আঙ্গুলগুলা পেঁচানো অবস্থায় কিসের দিক নির্দেশ করবে? চৌম্বক ক্ষেত্রের দিক নির্দেশ করবে, এই না? সো এটাকে আর একটু ভালো মতো বুঝাই। ধরেন এই যে একটু তাকান, আমার এই যে কলমের যে মার্কারের মুখটা হচ্ছে আপনার দিকে ইন্ডিকেট করতেছে, মার্কারের মুখটা আপনাদের দিকে। কোন দিকে আছে মার্কারের মুখটা? আপনাদের দিকে আছে। তাহলে কারেন্ট যদি আপনার দিকে আসে, এই যে ডান হাতের বৃদ্ধাঙ্গুলগুলো আমি চাপানোর ফলে ডান হাতের বৃদ্ধাঙ্গুল সম্মিলিতভাবে অ্যাকচুয়ালি কি ইন্ডিকেট করবে? যে চারপাশে এইভাবে কি তৈরি হবে? চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বা তীব্রতা তৈরি হবে। এটাই হচ্ছে অ্যাকচুয়ালি কি ফ্লেমিং এর ডানহস্ত সূত্র। সো এইটা আপনাদের 9-এ ছিল। কোথায় ছিল? আপনারা যখন এই 9-এ আপনাদের জেনারেটর পড়ছেন, জেনারেটর, তারপর হচ্ছে যে মোটর এবং জেনারেটর ক্রিয়াতে আপনাদের এটা ছিল। তাহলে আর একবার রিপিট করতেছি, যদি ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা তড়িৎ প্রবাহের দিক নির্দেশ করে, অন্য আঙ্গুলগুলোকে বৃত্তাকার করলে, চাপালে, তারা অ্যাকচুয়ালি চৌম্বক ক্ষেত্র বি এর দিক নির্দেশ করবে। এখন এই জিনিসটাকে আমরা অ্যাপ্লাই করব আমাদের কিসে? বায়ার্ড স্যাবার্টের সূত্রে। সো চলেন তাহলে অ্যাপ্লাই করতে যেয়ে দেখি কি ঘটে। আমরা এখন তাহলে এটাকে অ্যাপ্লাই করে দেখি আমাদের ঘটনাটা কি ঘটে। ওকে, এখন দেখেন আমরা অ্যাকচুয়ালি যখন এই যে চৌম্বক ক্ষেত্রটা ইন্ডিকেট করতেছি, চৌম্বক ক্ষেত্রটাকে যখন আমরা নির্দেশ করতেছি, এই চৌম্বক ক্ষেত্রটাকে যে ডিবি এর ডিরেকশন দরকার, আমাদের দরকার কি? ডিবি এর ডাইরেকশন বা দিক দরকার। এখন একটু দেখি তো, এইখানে যদি আমরা এই চিত্রটায় ফ্লেমিং এর ডানহস্ত নিয়মটাকে আমরা অ্যাপ্লাই করি, দেখেন এই চিত্রটায় ফ্লেমিং এর ডানহস্ত নিয়মটা অ্যাপ্লাই করব, তাহলে আমরা এই যে তারে ডান দিকে কারেন্ট যাচ্ছে না, কোন দিকে কারেন্ট যাচ্ছে? ডান দিকে। তাহলে ডান দিকে যদি হাতটাকে ধরি, আপনাদের এই যে দেখেন বোর্ডে যে ডিরেকশনটা আছে, সেই ডিরেকশনে আমি কি ধরবো? ডান হাতটা ধরবো। আমার সামনে যে ডিরেকশনে তার দিয়ে কারেন্ট যাচ্ছে, ওই ডিরেকশনে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি ধরবো। ধরার পরে আমার অন্য আঙ্গুলগুলোকে যখন পেঁচাবো, তখন অ্যাকচুয়ালি কি তৈরি হবে? তখন অ্যাকচুয়ালি আমি চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন দেখতে পাবো। এইখানে চৌম্বক ক্ষেত্রটা আপনারা যদি সবাই তারে যে দিকে কারেন্ট ফ্লো করতেছে সেই দিকে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি নেন, দেখবেন চৌম্বক ক্ষেত্রটা তল থেকে বের হয়ে আসতেছে। তার মানে চৌম্বক ক্ষেত্র এখানে তল থেকে কি করবে? বের হয়ে আসবে। ডান দিকে কারেন্ট ফ্লো করতেছে, ডান হাতের বৃদ্ধাঙ্গুলি এইভাবে নেন। এই যে দেখাই আপনাদেরকে, আমি আরো সহজ করি। ধরেন কোনো একটা কাগজ নেই, না আমি আর একবার আপনাদেরকে বুঝাবো। কেন? কারণ হচ্ছে এই জিনিসটা না বুঝলে পরে হচ্ছে আপনারা ঝামেলায় পড়বেন। তো চলেন আরেকবার বুঝাই। আমি দেখেন আমি আরেকবার বুঝাচ্ছি আপনাদেরকে। আমি একটা কাগজের তল নিব। সো একটা কাগজের তল নিব, আমি একটা তল নেই।
ধরেন এখানে একটা কাগজ আছে, এই কাগজের তলটা নিব। সো আমার উদ্দেশ্য হচ্ছে এই তল থেকে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখানো। ধরেন এই যে হচ্ছে তলটা, খেয়াল করেন তলটা। তাহলে এই তলে আমি কারেন্ট ফ্লো করাই, এই তলে কোনো একদিক থেকে কোনো একদিকে কারেন্ট ফ্লো করাবো। তাহলে যদি আমি তলটাতে কারেন্ট ফ্লো করাই, দেখেন তলটাতে কারেন্ট ফ্লো করতেছে, এই যে কোন দিকে কারেন্ট ফ্লো করতেছে, এই দিকে। তাহলে আমার যদি এই দিকে কারেন্ট ফ্লো করে, এই যে ডান হাতের বৃদ্ধাঙ্গুল তড়িৎ প্রবাহের দিকে ধরতেছি, তাহলে ডান হাতের বৃদ্ধাঙ্গুল যদি তড়িৎ প্রবাহের দিকে ধরি, এই যে ডান হাতের বৃদ্ধাঙ্গুল আমি ধরতেছি তড়িৎ প্রবাহের দিকে, তড়িৎ প্রবাহের দিকে ধরলে খেয়াল করেন অন্য আঙ্গুলগুলা তল থেকে কিন্তু বের হয়ে আসতেছে। তড়িৎ প্রবাহের দিকে ধরলে অন্য আঙ্গুলগুলো তল থেকে কি হবে, বের হয়ে আসবে। সো আপনারাও যদি আমার মতো করে ধরেন যে একটা খাতায় আপনি এইভাবে এঁকে ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা তড়িৎ প্রবাহের দিকে ধরলেন, এই যে সবচেয়ে ভালো বোঝা যাবে কখন জানেন, আমি আপনাদেরকে সবচেয়ে ভালো এক্সাম্পলটা দিচ্ছি। আসেন ক্যামেরাটাকে আমি একটু নামাই, তাহলে এই যে এখন দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন কারেন্টটা যাচ্ছে এদিকে। এবার কারেন্টের ডিরেকশনে আমি ডান হাতের বৃদ্ধাঙ্গুল, এই যে আমার ডান হাত বৃদ্ধাঙ্গুল কোন দিকে ধরছি, কারেন্টের দিকে। তাহলে অন্য আঙ্গুলগুলা তল থেকে কি হচ্ছে, বের হয়ে আসতেছে না? তাহলে অন্য আঙ্গুলগুলো যদি তল থেকে বের হয়ে আসে, এখানে চৌম্বক ক্ষেত্রটা কোন দিকে, উপরের দিকে। দেখতে পাচ্ছেন চৌম্বক ক্ষেত্র কোন দিকে, উপরের দিকে। আর কারেন্টটাকে যদি এখন আমি রিভার্স করি, ধরুন কারেন্টটা উল্টা দিকে দিব, কারেন্ট এখন যাবে উল্টা দিকে, এই দিকে কারেন্ট যাবে, কারেন্টটা উল্টা দিকে যাবে, দেখছেন কারেন্টটা উল্টা দিকে যাচ্ছে। এখন যদি এই দিকে কারেন্ট যায় এই ডিরেকশনে, এই যে ডান হাতের বৃদ্ধাঙ্গুল, বৃদ্ধাঙ্গুল কোন দিকে রাখছি, কারেন্টের ফ্লোয়ের ডিরেকশনে। এবার অন্য আঙ্গুলগুলো কি হচ্ছে, ভিতরে ঢুকে যাচ্ছে না? সো আশা করি ইনশাল্লাহ এরপরে আর কোনো কিছু নিয়ে ঝামেলা থাকা উচিত না। দেখেন আমি ডিরেক্টলি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার যদি ডান হাতের বৃদ্ধাঙ্গুলটা, এই যে বৃদ্ধাঙ্গুলটা কারেন্টের ডিরেকশন ইন্ডিকেট করে, অন্য আঙ্গুলগুলা ভাঁজ করা অবস্থায় চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন ইন্ডিকেট করবে, তাহলে আমার এইখানে হয় চৌম্বক ক্ষেত্রটা তল দিয়ে কি করবে, ঢুকবে, চৌম্বক ক্ষেত্র তল দিয়ে কি করবে, ঢুকবে। অথবা এই যে দেখেন লাল বরাবর যদি যায়, এই যে লাল লাল যেটা আছে, লালের ডিরেকশনে যদি ধরি, তাহলে চৌম্বক ক্ষেত্রটা কি হবে, তল থেকে বের হয়ে আসবে। তার মানে কখনো তল থেকে সে বের হয়ে আসবে, কখনো তলে সে কি করবে, প্রবেশ করবে। এইভাবে অ্যাকচুয়ালি ডানহস্ত নিয়ম থেকে কারেন্টের ডিরেকশন থেকে আমরা কি নির্ণয় করতে পারবো, কোন ডিরেকশনে চৌম্বক ক্ষেত্র তৈরি হচ্ছে সেটা নির্ণয় করতে পারবো। সেটাই এতক্ষণ আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম আমি। এখন দেখেন আমরা তাহলে আমাদের এক্সাম্পলটাই ফেরত যাব ইনশাল্লাহ। তাহলে চলেন এক্সাম্পলটাই ফেরত যাই। যে এক্সাম্পলটা ছিল সেই এক্সাম্পলটা যদি দেখি, এই যে দেখেন এক্সাম্পল যেটা ছিল, এক্সাম্পলটায় আমাদের তাহলে কোন ডিরেকশনে কারেন্ট যাচ্ছে, ডান দিকে। তাহলে ডান দিকে বৃদ্ধাঙ্গুল যদি ধরি, ডান দিকে বৃদ্ধাঙ্গুল ধরলে তল থেকে চৌম্বক ক্ষেত্রটা কি করবে, বের হয়ে আসবে। তাহলে আমাদের সামনের তল থেকে চৌম্বক ক্ষেত্র কি হচ্ছে, আমাদের দিকে বের হয়ে আসতেছে। সো আশা করি এটুকু ইনশাল্লাহ সবাই বুঝে গেছেন। এখন দেখেন কাজ শেষ। মানে অ্যাকচুয়ালি এইটুকু নিয়ে এত পেঁচাচ্ছে এই কারণে, এইটুকু বুঝলে বাকিটুকু এখন হয়ে যাবে। দেখেন আমি আপনাদের ডিস্টরশন কমানোর জন্য এই মুহূর্তে স্টপ ভিডিও করতেছি, আসবো মাঝে মধ্যে এখন আপনাদের সামনে এইভাবে আসবো। মানে আমি আমার পড়ানোটা, আমি আপনাদেরকে বলতেছিলাম যে আমার সফটওয়্যার এবং সিস্টেম আপগ্রেড করছিলাম। আমি আল্লাহর রহমতে এখন ইনশাল্লাহ মোটামুটি অনেক কিছু করে ফেলছি গত 2 দিনে, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমত এবং শুকরিয়া হাজার, যে মোটামুটি আমার অনেকগুলো প্রবলেম সলভ হয়ে গেছে একত্রে। সো এখন ইনশাল্লাহ আরও ফ্লেক্সিবিলিটি পাবো পড়ানোর ক্ষেত্রে, আপনাদেরকে ইনশাল্লাহ আরেকটু সাপোর্ট দিতে পারবো হোপফুলি। এবং আন্তরিকভাবে দুঃখিত এতদিন পর্যন্ত আপনাদের লেকচার স্লাইডগুলো আমার আপলোড করতে দেরি হচ্ছিল, কারণ আমাকে প্রসেস করতে হচ্ছিল। আমার এখন আর লেকচার স্লাইড প্রসেস করতে দেরি করতে হবে না, আমার এখন হচ্ছে আজকে ক্লাসের শেষে আমি লেকচার স্লাইডটা দিয়ে দিতে পারবো। আমি আবারও সেই সব টেকনোলজি গুছিয়ে আনতে পারছি। এখন দেখেন একটা জিনিস খেয়াল করেন আপনারা, আমার ডিবি সমান মিউ নট আইডিএল সাইন থিটা। এখন এখানে ভেক্টর হচ্ছে আর একটা ভেক্টর, আরেকটা কি ডিএল ভেক্টর না? তাহলে ডিএল ভেক্টরের ডিরেকশন কোন দিকে, এখানে ডিএল ভেক্টরের ডিরেকশনও ডান দিকে। তাহলে ডিবি ইকুয়ালস টু মিউ নট আইডিএল সাইন থিটা, এটার সঙ্গে একটা আর নিয়ে আসলাম, নিচে 4 পাই আর কিউব করলাম। এখন দেখেন মিউ নট আই
আর ডিএল সাইন থিটা ডিভাইড বাই 4 পাই আর কিউব। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার এখানে ডিএল এর ডিরেকশন ডান দিকে, ডিএল ডান দিকে, আর এটা এখন আমার এখানে দেখতেই পাচ্ছি ডান হস্ত নিয়ম অনুযায়ী কারেন্ট যেহেতু ডান দিকে যাচ্ছে, তল থেকে বের হয়ে আসতেছে না, তাহলে তল থেকে যদি বের হয়ে আসতে হয় উপরের দিকে, মানে ডিবি এর ডিরেকশনটা এখানে কোন দিকে, উপরের দিকে। সো ডিবি এর ডিরেকশনটা যদি উপরের দিকে হয়ে থাকে, ডিবি ভেক্টর ইকুয়ালস টু মিউ নট আই, আমরা কি আর ক্রস ডিএল করলে উপরের দিকে পাবো নাকি ডিএল ক্রস আর করলে? দেখেন আমার উপরের দিকে মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, কোণ হইতে হবে কি অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ যদি কোণ হইতে হয় তাহলে আমার অ্যাকচুয়ালি ডিএল থেকে আর এর দিকে যাইতে হবে, তাহলে ডিএল ক্রস আর ডিভাইডেড বাই 4 পাই আর ভেক্টর কিউব। এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি যে বায়ট স্যাভার্টের সূত্র আছে সেই সূত্রের কি রূপ, ভেক্টর রূপ। সো আশা করি ইনশাল্লাহ আপনাদের এটা নিয়ে আর কোনো কনফিউশন কখনো হবে না। সো চলে গেল, তাহলে বায়ট স্যাভার্টের সূত্রের আমরা ভেক্টর রূপ আল্লাহর রহমতে পেয়ে গেলাম। এবার আসি, ভেক্টর রূপ চলে গেছে বায়ট স্যাভার্টের সূত্রের, এখন আমরা বায়ট স্যাভার্টের সূত্রের বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ দেখব। সো বিভিন্ন ক্ষেত্রে বায়ট স্যাভার্টের সূত্রের প্রয়োগ দেখব আমরা। এখন একটা জিনিস খেয়াল করেন, বায়ট স্যাভার্টের যে সূত্রটা আমরা লিখছি, এই যে সূত্রটা, এই সূত্রটা যে আমরা লিখলাম, এই সূত্রটা হচ্ছে ক্ষুদ্র একটা তারের জন্য। আমরা কিসের জন্য ওটা করছিলাম, ক্ষুদ্র একটা তারের জন্য করতেছিলাম। এখন তারটা যদি ক্ষুদ্র না হয়ে বড় তার হয় সেক্ষেত্রে কি হবে, আমার ক্ষুদ্র তার না বড় একটা তার যদি হয় সেক্ষেত্রে কি হবে সেটা আমরা দেখব। সো আমরা একটা একটা করে অ্যাপ্লিকেশন দেখব আজকের গোটা ক্লাস শুধুমাত্র বায়ট স্যাভার্টের সূত্র নিয়ে, এবং আমি একটু স্লোলি যাব আপনাদেরকে বিভিন্ন জিনিসপত্র বুঝানোর জন্য। দরকার হলে আমি বারবার পড়াবো, বারবার বলবো, কিন্তু এটা নিয়ে যাতে কোনো কনফিউশন না থাকে আপনাদের ইনশাল্লাহ। সো প্রথমেই তড়িৎবাহী অসীম দৈর্ঘ্যের, আচ্ছা অসীম না সসীম দিয়ে শুরু করি, পরে অসীমে যাব। সসীম দৈর্ঘ্যের তারের জন্য তার হতে কোনো দূরত্বে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। এখন দেখেন, একটা তার দুরকম হতে পারে, সেটা অসীম হতে পারে, সেটা সসীম হতে পারে। সো কখন অসীম হবে কখন সসীম হবে এটা একটা বড় ইস্যু। মানে একটা তারকে আমি কখন সসীম দৈর্ঘ্যের বিবেচনা করব, কখন অসীম দৈর্ঘ্যের বিবেচনা করব, সেটা একটা বিশাল ইস্যু। সো আমি এখন প্র্যাকটিক্যালি আপনাদের জিনিসটাকে আবার দেখাবো যে কখন তারটাকে আমরা অসীম দৈর্ঘ্যের বিবেচনা করব, কখন তারটাকে সসীম দৈর্ঘ্যের বিবেচনা করব। আমি আগে মৌখিকভাবে আপনাদেরকে বলে নেই, তারপর কাগজে কলমে লিখবে ইনশাল্লাহ। যদি এরকম হয় তারের নিজের দৈর্ঘ্যের তুলনায় বিন্দুটা খুব কাছাকাছি অবস্থিত, লাইক একটা এক্সাম্পল দেই, ধরেন এটা একটা স্কেল, আমার হাতে এটা একটা স্কেল আছে, এই স্কেলটা যদি একটা তার হয়, এই তারের দৈর্ঘ্য হচ্ছে কত সেন্টিমিটার, 30 সেন্টিমিটার, 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা তার। এখন বিন্দুটা যদি এই স্কেল থেকে 5 সেন্টিমিটার দূরে হয়, তাহলে এটা 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা তার, সেটা থেকে বিন্দুটা কত দূরত্বে, 5 সেন্টিমিটার দূরত্বে। তাহলে চলেন আমরা একটু কম্প্যারিজন করি, 5 সেন্টিমিটার 30 সেন্টিমিটার তুলনায় কি নগণ্য? নগণ্য না। তার মানে এই তারটা তখন কি দৈর্ঘ্য, সসীম দৈর্ঘ্য। কিন্তু যদি ঘটনাটা এরকম হয় তারের দৈর্ঘ্য 30 সেন্টিমিটার কিন্তু বিন্দু আছে 0.1 মিলিমিটার দূরত্বে, তারটা 30 সেন্টিমিটার দৈর্ঘ্যের কিন্তু বিন্দু আছে 0.1 মিলিমিটার দূরত্বে, তখন কি আর এটা অসীম দৈর্ঘ্য থাকবে নাকি সসীম দৈর্ঘ্য হয়ে যাবে? তখন কিন্তু এটা ঠিকই কি দৈর্ঘ্য হয়ে যাবে, সসীম দৈর্ঘ্য হয়ে যাবে। সো এইটা আমাদের মাথায় রাখতে হবে, কখন আমরা অসীম দৈর্ঘ্য বিবেচনা করব,
কখন সসীম দৈর্ঘ্য বিবেচনা করব। যদি এরকম হয় যে তারটা থেকে বিন্দুর দূরত্ব নগণ্য বা খুবই কম, তখন আমরা কি নিব? অসীম দূরত্ব নিব। আর যদি তার থেকে বিন্দুর দূরত্ব অনেক বেশি হয় তাহলে সসীম দূরত্ব নিব। সো থিওরিটা আসলে এইখানেই কাজ করবে। এখন আসেন আমরা আবারও তাহলে ফেরত যাব। তড়িৎবাহী সসীম দৈর্ঘ্য তারের জন্য তার হতে কোনো দূরত্বে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হয় সেটা দেখব আমরা। সো ধরেন এটা একটা তার, তারটা একটু বাঁকা হয়েছে, তারটা সোজা আঁকবো। বাঁকা আঁকলে ভাল লাগে না। ধরেন একটা সোজা তার আঁকবো। এখানে আমরা ইনশাল্লাহ একটা সোজা তার আঁকবো। বিসমিল্লাহ। দেখছেন সুন্দর সোজা একটা তার আঁকছি। নাইস। এখন দেখেন এই যে তারটা আছে, তারে ধরেন কারেন্ট যাচ্ছে আই, তারে বাম দিক থেকে ডান দিকে কারেন্ট যাচ্ছে আই। এখন তারে একটা ক্ষুদ্র দৈর্ঘ্য আছে ধরেন ডিএল। এই ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল, ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল থেকে আর দূরত্বে পি একটা বিন্দু আছে, ধরেন এখানে পি একটা বিন্দু, এই দূরত্ব আর, এবং পি থেকে এই তারের লম্ব দূরত্ব এ। পি হতে তারের লম্ব দূরত্ব কত? এ। এখন একটা জিনিস খেয়াল করেন, আমার এই পি বিন্দুতে কি নির্ণয় করতে হবে? চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করতে হবে। তাহলে আমার উদ্দেশ্য হচ্ছে পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা। এখন একটা জিনিস খেয়াল করেন, ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য যদি ডিবি হয়, ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য পি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য ডিবি equals to mu naught I dl sin theta divided by 4 pi r square। এখন একটা জিনিস আপনারা খেয়াল করেন সবাই, আমি অ্যাকচুয়ালি এই যে তারটা আছে, এই তার থেকে আমার ডিএল দৈর্ঘ্য থেকে আর দূরত্বে পি বিন্দুতে কি দরকার? পি বিন্দুতে আমার দরকার হচ্ছে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করা। এখন পি বিন্দু থেকে যে লম্বটা টানছি এইটা যদি অরিজিন ও হয়, অরিজিন ও, ও থেকে ডিএলটা বাম দিকে অবস্থিত না? ও থেকে ডিএলটা স্থানাঙ্ক ব্যবস্থায় কি বাম দিকে অবস্থিত? তাহলে ও যদি অরিজিন হয় বাম দিকে, ও থেকে শুরু করে এটা পি ও, এটা ধরেন কিউ বিন্দু, ও কিউ যে দূরত্বটা আছে এই ও কিউ দূরত্বটাকে আমরা মাইনাস এল বলতে পারি। দেখেন ও কিউ দূরত্বটাকে কি বলবো? মাইনাস এল। কেন মাইনাস এল ভাইয়া? কারণ হচ্ছে আমার এটা কোন দিকে আছি? অরিজিন বা মূল বিন্দুর বাম দিকে আছি। তাহলে যদি ও কিউ দূরত্বটা মাইনাস এল হয়, ও কিউ ইকুয়ালস টু মাইনাস এল, ওপি ইকুয়ালস টু এ এবং পি কিউ ইকুয়ালস টু আর, এই জিনিসগুলো আমরা জানি। এবং এইখানে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে আরটা থিটা কোণ তৈরি করে। দেখেন বারবার একটা জিনিস বলতেছি, কোণ কি? এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে উৎপন্ন কোণ। তাহলে অ্যাঙ্গেল পি কিউ ও এটা ইকুয়ালস টু থিটা। এই জিনিসগুলো আমরা জানি। এইবার খেয়াল করি, আমার এই ডিবিটাকে ইন্টিগ্রেট করলে বি পাবো না? তাহলে বি ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ মিউ নট আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। দেখেন বি তাহলে কি হবে? ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য ডিএল এর কম্বিনেশনে আমি মোট চৌম্বক ক্ষেত্র প্রাবল্য পাবো। তাহলে বি সমান হবে মিউ নট আই ডিএল সাইন থিটা বাই 4 পাই আর স্কোয়ার।
এখন একটু যে গ্যাঞ্জাম আছে সেই গ্যাঞ্জামটুকু আমি আপনাদেরকে বুঝিয়ে বলবো যে কি গ্যাঞ্জাম ভাইয়া, এখানে আবার কি মানে হচ্ছে সমস্যা হবে। এইখানে যে সমস্যাটা তৈরি হবে সেই সমস্যাটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি দেখেন ভ্যারিয়েবল বা চলক কয়টা এই ইকুয়েশনটায়, এই ইকুয়েশনের চলক কিন্তু দেখেন তিনটা, আর একটা চলক। কিভাবে আর একটা চলক, ডিএলটা যদি এখানে চলে আসে, ধরেন ডিএলটা এখানে চলে আসলো, তাহলে কি আমার আর চেঞ্জ হয়ে গেছে না? তখন আর চেঞ্জ হয়ে যাবে, অ্যাঙ্গেল থিটা চেঞ্জ হয়ে যাবে। আর ডিএল নিজেই তো একটা চলক, ক্ষুদ্র দৈর্ঘ্য কত ক্ষুদ্র জানি না, তাহলে এখানে ভ্যারিয়েবল বা চলক আছে কয়টা? তিনটা ভ্যারিয়েবল বা চলক নিয়ে তো কাজ করা সম্ভব না আমার। তাহলে কি করতে হবে? তিনটা ভ্যারিয়েবল বা চলককে একটা সিঙ্গেল ভ্যারিয়েবলে কনভার্ট করতে হবে। তাহলে চলেন আমরা এই তিনটা ভ্যারিয়েবল বা চলককে নিয়ে একটা ভ্যারিয়েবল বা চলকে কনভার্ট করি। আমি তিনটা ভ্যারিয়েবল বা চলক থেকে কয়টা ভ্যারিয়েবল রাখবো? একটা মাত্র ভ্যারিয়েবল রাখবো। তাহলে কিভাবে সে একটা মাত্র ভ্যারিয়েবল করা যায় সেটা আমরা শিখি। সো আমরা এখন তিনটা চলক থেকে একটা চলকে ট্রান্সফার করব গোটা জিনিসটাকে। ওকে, বি এর ইকুয়েশনটা থাকুক, কারণ বিটা আমার লাগবে। সো আমার যেহেতু বি লাগবে, বিটাকে আমি রেখে দেই, এই বিটাকে রেখে দিচ্ছি এখানে থাকুক। আমরা একটু ডায়াগ্রামটাকে ছোট করে আনি, তাহলে সুবিধা হবে আমাদের। এখানে যে ডায়াগ্রামটা ছিল এই ডায়াগ্রামটাকে ছোট করব, কিন্তু এদেরকে একটু সরিয়ে নেই, না হলে এরা দুষ্টমি করতেছে এখানে, এদেরকে সরিয়ে নিলাম। নাইস, ডায়াগ্রামটাকে পুচকে করব। তাহলে আমরা এখন ডায়াগ্রামটাকে যখন এটাকে সিলেক্ট করি, করে কয়েকজন সিলেক্ট হয় নাই, এ সিলেক্ট হয় নাই, এ সিলেক্ট হয় নাই, এ সিলেক্ট হয়েছিল না। ওকে, আমার উদ্দেশ্য ছিল এই ডায়াগ্রামটাকে পুচকে করে ফেলা জায়গার জন্য। সো ডায়াগ্রামটা একটু পুচকে করে রাখি। নাইস, এই তো পুচকে ডায়াগ্রাম হয়ে গেছে, বুঝতে পারলেই হইল। এই ও বিন্দুটা সরায় নেই, মূল বিন্দু। হ্যাঁ, এখন আসেন, আমার দরকার হচ্ছে এই যে বি সমান এটা নির্ণয় করা, যেখানে আমরা এই যে ওএল সমান মাইনাস কিউ জানি, এই জিনিসগুলো জানি। প্রথম কাজ হচ্ছে আমাদের ভ্যারিয়েবল ট্রান্সফরমেশন করা, তার মানে তিনটা ভ্যারিয়েবল থেকে একটা ভ্যারিয়েবল নিয়ে আসা। এখন সেটা কিভাবে করব দেখেন, আমার প্রথম কাজ হচ্ছে এখানে এ এবং থিটার মাধ্যমে সবাইকে প্রকাশ করা। একটু বুঝেন, দেখেন আমরা যেটা কাজটা করব, এ বাই আর ত্রিভুজ পি কিউ এর দিকে যদি তাকাই, পি কিউ ও এই ত্রিভুজটার দিকে যদি তাকান, এ বাই আর কোণ হচ্ছে থিটা, এ তাহলে লম্ব, আরটা হচ্ছে অতিভুজ, লম্ব বাই অতিভুজ ইকুয়ালস টু সাইন থিটা। তাহলে আর ইকুয়ালস টু এ বাই সাইন থিটা, তার মানে আর সমান এ কোসেক থিটা, এটা হচ্ছে আর। এরপর দেখেন আবার আমার এইখানে এই যে ওটা একটু সাইজে বড় হয়ে গেছে, বেখাপ্পাও, এই বেখাপ্পাওটাকে ডিলিট করি। বেখাপ্পাও তুমি চলে যাও, টাটা। সো আমরা এখানে একটা ছোট্ট আঁকি, দেখেন আর সমান এই কোসেক থিটা হয়েছে। এরপর মাইনাস এল ভূমি ডিভাইডেড বাই অতিভুজ আর, ভূমি বাই অতিভুজ ইকুয়ালস টু কি সেক থিটা, আর ভূমি বাই লম্ব মাইনাস এল বাই এ, ভূমি বাই লম্ব ইকুয়ালস টু কট থিটা। এখন তাহলে মাইনাস এল সমান এ কট থিটা। এইবার মাইনাস এল সমান যদি এ কট থিটা হয়, মাইনাস ডিএল সমান হবে মাইনাস এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। এইটুকু কি আপনারা বোঝেন? মানে আপনাদের ডিফারেন্সিয়েশনে এটা অলরেডি ইন্টিগ্রেশনে শেখার কথা। মাইনাস এল সমান এ কট থিটা হলে মাইনাস ডিএল ইকুয়ালস টু মাইনাস এ কট থিটাকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? কোসেক স্কোয়ার থিটা হয়। তাহলে মাইনাস ডিএল সমান এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে আমি এখান থেকে ডিএল পাবো
এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা। সো আশা করি এইটুকু বুঝতে সমস্যা হচ্ছে না। এখন তাহলে বি এর মানটা বসাই। মিউ নট আই ডিএল সমান হচ্ছে এ কোসেক স্কোয়ার থিটা ডি থিটা, সাইন থিটা থাকতেছে 4 পাই আর স্কোয়ার, 4 পাই আর স্কোয়ার হচ্ছে স্কোয়ার কোসেক স্কোয়ার থিটা। এখন দেখি তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ, এ একটা একটা কাটাকাটি যাবে, কোসেক স্কোয়ার থিটা কাটাকাটি যাবে, উপরের নিচ থেকে কোসেক স্কোয়ার থিটা কাটাকাটি যাচ্ছে, সঙ্গে থাকতেছে কি সাইন থিটা ডি থিটা। ওকে, দেখেন বি তাহলে কত দাঁড়াচ্ছে, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ সাইন থিটা ডি থিটা থাকতেছে। এইবার আমরা ইন্টিগ্রেশনের ভ্যালুটা নির্ণয় করব। সো আমার এখন বাকি জিনিসপত্রের দরকার নেই অ্যাকচুয়ালি, এগুলোকে ডিলিট করা যাক, এগুলাকে ডিলিট করা যাক। বি সমান আলটিমেটলি দাঁড়াচ্ছে আমার মিউ নট আই বাই 4 পাই সাইন থিটা ডি থিটা, মানে আমার আলটিমেটলি ফর্মটা এটা থাকতেছে, এটা হচ্ছে আমার বি। তাহলে বি সমান হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই সাইন থিটা ডি থিটা। এখন একটা জিনিস দেখেন আপনারা, তারের বাম দিকে এখানে যদি অ্যাঙ্গেলটা উৎপন্ন করি থিটা 1, এটা অ্যাঙ্গেলটা থিটা 1, আর ডান দিকে উৎপন্ন কোণটা যদি হয় থিটা 2, দেখেন ডান দিকের কোণ থিটা 2 কোন দিকে, বাইরে। কেন বাইরে? আমি শুরু থেকেই বলতেছি কোণটা হবে কি এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে। তাহলে ডানে তারটা যেখানে শেষ হয়েছে, এখানে এক্স অক্ষের ধনাত্মক দিক কোনটা, এক্স অক্ষের ধনাত্মক দিক এই যে এটা হচ্ছে এক্স অক্ষের ধনাত্মক দিক, তার কিন্তু এই পয়েন্টে শেষ। তাহলে অ্যাঙ্গেল থিটা 2 এটা, তাহলে থিটা 1 থেকে থিটা 2 পর্যন্ত ইন্টিগ্রেট করতে হবে। এখন সাইন থিটাকে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায় মনে আছে? সাইন থিটাকে ইন্টিগ্রেট করলে মাইনাস কস থিটা পাওয়া যায়। সো থিটা 1 থেকে থিটা 2, সো মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ মাইনাস কস থিটা 2 মাইনাস মাইনাসে প্লাস কস থিটা 1। সো মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ কস থিটা 1 মাইনাস কস থিটা 2। এটা হচ্ছে তড়িৎবাহী সসীম দৈর্ঘ্যের তারের জন্য তার হতে কোন দূরত্বে কি হবে, চৌম্বক ক্ষেত্র প্রাবল্য হবে। সো এটা গেল হচ্ছে আমাদের একেবারে ফার্স্ট বেসিক থিওরি। এইটা যদি না বুঝেন, এইটা যদি না জানা থাকে, তাহলে স্তরে স্তরে ধরা খাবেন আপনারা। তাহলে বি ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ কস থিটা 1 মাইনাস কস থিটা 2। চলেন আমরা সবাই এইটার স্তরে স্তরে প্রয়োগ দেখব যে এইটা কই কই প্রয়োগ করা যায়, কিভাবে কিভাবে প্রয়োগ করা যায়। তাহলে এটা কি ছিল? সসীম দৈর্ঘ্যের তার ছিল। তাহলে সসীম দৈর্ঘ্যের তার যদি হয়, এবার 1 নাম্বার অ্যাপ্লিকেশন, এই থিওরিটার 1 নাম্বার অ্যাপ্লিকেশন, তড়িৎবাহী অসীম দৈর্ঘ্যের তারের জন্য তার হতে কোনো দূরত্বে একটি বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। আচ্ছা দেখেন, বোরহানুল ইসলাম সামি কোশ্চেন করছেন, ভাইয়া থিটা 1 থেকে থিটা 2 পর্যন্ত ইন্টিগ্রেট করলাম কেন? মাইট দিমো, আপনাদের মাইট দিমো এই কারণে আপনারা না ইন্টিগ্রেশন পড়েন নাই। খুব খারাপ কথা, কি পড়তেছেন আমি বুঝি না, মাইরা একদম ভূত বানায় ফেলুম। দেখেন এই সবাই একটু খেয়াল করেন, কেন আমি এই বি এর মানটা থিটা 1 থেকে থিটা 2 পর্যন্ত ইন্টিগ্রেট করতেছি? এটাকে বলা হয় চলকের রূপান্তর বা ভ্যারিয়েবল ট্রান্সফরমেশন। একটু দেখেন এইখানে বি এর যে ইকুয়েশনটা আছে, বি এর ইকুয়েশনটা মিউ নট আইডিয়াল সাইন থিটা বাই 4 পাই আর স্কয়ার, এই যে বি এর যে ইকুয়েশনটা আছে খেয়াল করেন, এই যে মাউসের কার্সর যে ঘোরাচ্ছি, বি এর এই ইকুয়েশনটায় ভ্যারিয়েবল কে কে, এখানে দূরত্ব আর ভ্যারিয়েবল হইতে পারে, এল ভ্যারিয়েবল হইতে পারে, থিটা ভ্যারিয়েবল হইতে পারে। কিন্তু আমি চলকগুলোকে রূপান্তর করে দেখেন মিউ নট শূন্য মাধ্যমের কি প্রবেশ্যতা,
একটা কনস্ট্যান্ট, কারেন্ট আই কনস্ট্যান্ট, 4 পাই লম্ব দূরত্ব কি চেঞ্জ হবে? হবে না, কনস্ট্যান্ট। তাহলে এখানে ভ্যারিয়েবলটা কে? অনলি থিটা। তাহলে যদি থিটা হয় ভ্যারিয়েবল বা চলক, তাহলে আমি ইন্টিগ্রেশন কার সাপেক্ষে করব? অন্য কারোর সাপেক্ষে না থিটার সাপেক্ষে? এই জন্য ইন্টিগ্রেশনটা করতেছি। এখানে দেখেন ভ্যারিয়েবল বা চলকটাকে থিটা, থিটা যেহেতু ভ্যারিয়েবল বা চলক সেহেতু ইন্টিগ্রেশনটা করা হচ্ছে থিটা 1 থেকে থিটা 2। যে ভ্যারিয়েবল তার সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। যাই হোক, বুঝতে পারছেন, সমস্যা নাই। এখন আসেন আমরা তড়িৎবাহী অসীম দৈর্ঘ্যের তারের জন্য কোন দ্রুত একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য নির্ণয় করব। অসীম দৈর্ঘ্যের তার, তাহলে অসীম দৈর্ঘ্য, চলেন অসীম দৈর্ঘ্য। আমি শুরুতেই বলছি অসীম দৈর্ঘ্য মানে কি? তার থেকে বিন্দুটা খুবই কম দূরত্বে অবস্থিত। তার থেকে বিন্দুটা বেশি দূরত্বে না কম দূরত্বে? কম দূরত্বে অবস্থিত। তাহলে আমরা কখন অসীম দৈর্ঘ্য বিবেচনা করব? যদি তার হতে বিন্দুটি খুবই নগণ্য দূরত্বে অবস্থিত থাকে, তাহলে আমরা অসীম দৈর্ঘ্য বিবেচনা করব। আর যদি খুব নগণ্য দূরত্বে অবস্থিত না থাকে তাহলে আমরা সসীম দৈর্ঘ্য বিবেচনা করব। এখন একটা জিনিস খেয়াল করেন তো, আমার এই যে বিন্দুটা, এই বিন্দুটার জন্য যদি তারের বাম দিকে আসি, বামে এই যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল থিটা 1 কি? অলমোস্ট খুবই কম, 0 ডিগ্রি। আর যদি ডান দিকে যাই, এই যে ডানে যাচ্ছি, ডানে গেলাম, এইখানে থিটা 2 কি? অলমোস্ট 180 ডিগ্রি। বলতেছিলাম আমাদের একটু আগে যে ফর্মুলাটা শিখছি এটা হচ্ছে বেসিক ফর্মুলা। তাহলে অসীম দৈর্ঘ্য হলে থিটা 1 ইকুয়ালস টু অলমোস্ট 0 ডিগ্রি আর থিটা 2 অলমোস্ট 180 ডিগ্রি। আমরা কিন্তু বলতেছি না ইকুয়াল টু, আমরা বলছি অলমোস্ট ইকুয়াল টু, কারণ কাছাকাছি কিন্তু কখনোই সমান হবে না। তাহলে এখন দেখেন আমরা বি ইকুয়ালস টু যেটা পাচ্ছি মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ cos থিটা 1 মাইনাস cos থিটা 2। দেখেন মজা হয়, মিউ নট আই বাই 4 পাই এ cos থিটা 1 মানে cos 0 ডিগ্রি মাইনাস cos 180 ডিগ্রি। তাহলে মিউ নট আই বাই 4 পাই এ cos 0 এর মান 1, cos 180 ডিগ্রির মান কত? মাইনাস 1। তাহলে 1 আর 1 2 হয়, মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। এই যে দেখেন আমরা আরেকটা থিওরি শিখে ফেললাম যে যদি কোনো একটা তড়িৎবাহী তার, কোনো একটা তড়িৎবাহী তার আপনার থাকে, সেই তারের জন্য খুব অল্প দূরত্বে আমার অ্যাকচুয়ালি কি করা যাবে? চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বের করা যাবে। সাকিবুর সাকিব ভাইয়া অন্য ভ্যারিয়েবল যদি পারেন তাহলে করে ফেলেন, করলে হচ্ছে আমি একটু শিখতে পারবো, কিন্তু আমি জানি না ভাই আর কোনো ভ্যারিয়েবল করা যাবে কিনা। কারণ এখানে আমি দূরত্বের সঙ্গে সঙ্গে এক থিটা ছাড়া বাকি সবাই নন ইউনিফর্মলি চেঞ্জ হয়। থিটা চেঞ্জ করা সবচেয়ে সহজ, থিটা মাপা সহজ। আমি কত দূরত্বে যাচ্ছি সেটার সঙ্গে থিটা অ্যাকচুয়ালি মাপাটা সহজ। বাকি সব ভ্যারিয়েবল অনেকগুলা জিনিসপত্রের সঙ্গে সম্পর্কিত। থিটার মাধ্যমে সবাইকে ডিফাইন করা যাচ্ছে, কিন্তু অন্য কিছুর মাধ্যমে বাকি সবাইকে ডিফাইন করা যায় না। সো এই জন্য আমরা সবসময় কি নেই? থিটা নেই। ওকে, এখন আসেন, এটা 1 নাম্বার। এরপর আসবো 2 নাম্বারে, কাহিনী নাম্বার 2, ঘটনা 2। তড়িৎবাহী তারের আচ্ছা তড়িৎবাহী লম্বা সরল তার, তড়িৎবাহী লম্বা সরল তার এর এক প্রান্ত হতে
লম্ব দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। দেখেন একটা তড়িৎবাহী খেয়াল করেন, একটা তড়িৎবাহী তার হতে ধরেন এখানে কারেন্ট যাচ্ছে আই, এক প্রান্ত, এই এক প্রান্ত থেকে ঠিক লম্ব হবে, আমি কিভাবে যাচ্ছি, লম্ব হবে, এখানে পি বিন্দু। তাহলে এইখানে আমার একটা অ্যাঙ্গেল ঠিকই θ1 আছে, আরেকটা অ্যাঙ্গেল কত হয়ে গেছে, 90 ডিগ্রি। তাহলে বি ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ cos θ1 মাইনাস cos 90 ডিগ্রি। তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ cos θ1। আর যদি এইখানে তারটা অনেক বড় হয়, মানে বিন্দুটা পি বিন্দু তারের খুব নিকটে হলে বা তারের দৈর্ঘ্য অনেক বড় হলে θ1 অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু 0 ডিগ্রি। সো তখন বি হবে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ cos 0 ডিগ্রি। cos 0 ডিগ্রির মান কত, 1। সো মিউ নট আই বাই 4 পাই। সুতরাং দেখেন একটা সূত্রের কতগুলা রূপ শিখাইলাম আমি আপনাদেরকে। তাহলে একটা সূত্র দিয়েই অনেকগুলা রূপ, অনেকগুলা ম্যাথ করা সম্ভব। ওকে, চলেন এখন ম্যাথে যাই। আপনাদের তো ম্যাথ না করলে ভালো লাগে না, আপনারা হচ্ছে যত ম্যাথ করানো যায় খুশি যে ভাইয়ার তো অনেক অনেক ম্যাথ করাচ্ছে। অ্যাকচুয়ালি সব ম্যাথ করাই দিছি আপনাদেরকে, আপনাদের এতক্ষণ পর্যন্ত যা থিওরি পড়াইছি ওই থিওরির মধ্যে সব ম্যাথ ছিল। তো চলেন তারপর কোশ্চেন করি। কোশ্চেন, আচ্ছা একটা থাম্ব রুল আমি আপনাদেরকে শিখিয়ে রাখবো। থাম্ব রুলটা এখন আমি শিখিয়ে রাখবো আপনাদেরকে, কখন অসীম দৈর্ঘ্য কখন সসীম দৈর্ঘ্য বিবেচনা করবেন, এটাই কিভাবে আসবেন সেটা আমি বলতেছি একটু পরেই। দেখেন কোশ্চেন, 5 মিটার লম্বা একটি সোজা তারের ভিতর দিয়ে 3 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ চলমান। তারের এক প্রান্ত হতে এক মিটার দূরত্বে তারের উপর কোনো বিন্দু হতে লম্বভাবে 4 সেন্টিমিটার দূরত্বে 2 40 সেন্টিমিটার দূরত্বে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান নির্ধারণ করো। ওকে, খেয়াল করেন, আমি 5 মিটার লম্বা একটা সরল তার নিচ্ছি, সোজা তার, এটার মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট চালাচ্ছি, 3 অ্যাম্পিয়ার। তারের এক প্রান্ত হতে কত মিটার দূরত্বে, 1 মিটার দূরত্বে তারের উপর কোনো বিন্দু হতে লম্বভাবে 4 সেন্টিমিটার দূরত্বে। তাহলে 1 নাম্বার যখন করব আমরা, যখন সমাধান করব, তারের দৈর্ঘ্য 5 মিটার, তারের নিজস্ব দৈর্ঘ্য 5 মিটার,
এখানে যে কোনো এক প্রান্ত হতে কত মিটার দূরত্বে আসবো? 1 মিটার। তাহলে তারের দৈর্ঘ্য 5 মিটার, আমি এখানে 1 মিটার দূরত্ব, এটুকু হচ্ছে 1 মিটার, বাকিটা হচ্ছে 4 মিটার। এখন আমি 4 সেন্টিমিটার যদি নেই, খেয়াল করেন 5 মিটারের তুলনায় 4 সেন্টিমিটার কি আসলে কোনো দূরত্ব? 5 মিটারের তুলনায় 4 সেন্টিমিটার খুবই কম দূরত্ব না? দেখেন তো, 5 মিটারের তুলনায় 4 সেন্টিমিটার খুবই কম দূরত্ব। আমার এখানে 4 সেন্টিমিটার ইজ মাচ মাচ লেস দ্যান 5 মিটার, অনেক ছোট। তাহলে আমরা এখানে তারকে অসীম দৈর্ঘ্যের বিবেচনা করা যায়। দেখেন আবার রিপিট করতেছি, 5 মিটার দৈর্ঘ্যের তারের তুলনায় 4 সেন্টিমিটার কি খুবই ছোট না? এই জন্য তারকে আমরা অসীম দৈর্ঘ্যের বিবেচনা করতে পারি। তাহলে অসীম দৈর্ঘ্যের বিবেচনা করলে b ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। সো মিউ নট 4 পাই ইন্টু 10 পাওয়ার মাইনাস 7, আই হচ্ছে দেওয়া আছে এখানে 3 অ্যাম্পিয়ার, 2 পাই এ, লম্ব দূরত্বটা কত? 4 সেন্টিমিটার, 0.04। তাহলে বি এর একক হয় ওয়েবার, বি অ্যাকচুয়ালি ওয়েবার পার মিটার স্কোয়ার বা টেসলা, টেসলাকে টি দ্বারা প্রকাশ করা হয়, টি হচ্ছে টেসলা। হ্যাঁ, টেসলা কোম্পানির টেসলা, মানে এটা একজন বিজ্ঞানীর নাম, খুব বড় মাপের বিজ্ঞানী ছিলেন, ভয়ঙ্কর বড় মাপের বিজ্ঞানী। সো 6 ইন্টু 10 পাওয়ার মাইনাস 7 বাই 0.04 ওয়েবার পার মিটার স্কোয়ার, তাহলে 6 পাওয়ার মাইনাস 7 ডিভাইডেড বাই 0.04, 1.5 ইন্টু 10 পাওয়ার মাইনাস 5 টেসলা। সো এটা হচ্ছে 4 সেন্টিমিটার দূরত্বে কোনো বিন্দুতে কি চৌম্বক ক্ষেত্র প্রাবল্যের মান। এখন আমরা যদি 40 সেন্টিমিটার দূরত্বে দেখতে যাই, এবার 4 সেন্টিমিটার দূরত্ব নেই, এবার যাব কত সেন্টিমিটার দূরত্বে? 40 সেন্টিমিটার দূরত্বে দেখতে যাব। তাহলে চলেন 40 সেন্টিমিটার দূরত্বে দেখতে যাই। সেম প্রশ্নে আমি 2 নাম্বার অ্যান্সার করব 40 সেন্টিমিটার দূরত্বে। সো এখন দেখেন 40 সেন্টিমিটার কি 5 মিটারের তুলনায় নগণ্য বলা যায়? 40 সেন্টিমিটার 5 সেন্টিমিটারের তুলনায় কিন্তু মোটেও নগণ্য না। দেখেন 40 সেন্টিমিটার মানে 0.4 ডিভাইডেড বাই 5 যদি করেন মানে 8% হয়ে গেছে। 40 সেন্টিমিটার 5 মিটারের তুলনায় মোটেও নগণ্য না। তাহলে ঘটনাটা এরকম, এই যে তার এক প্রান্ত থেকে এইটুকু হচ্ছে 1 মিটার, এইখানে আছে আমার 40 সেন্টিমিটার মানে এটুকু 0.4। তাহলে এই দিকে একটা থিটা 1 হবে, আর এই পাশে এইখানে একটা থিটা 2 হবে। এবার এখানে না সবাই ভুলটা করে, থিটা 2 কিন্তু বাইরের সঙ্গে কোণ, থিটা 2 কিন্তু এই কোণ, ভিতরের কোণটা কিন্তু থিটা 2 না, ভিতরের কোণটাকে আমি ডেল্টা ধরে নিই, এটা হচ্ছে ডেল্টা। এখন দেখেন 40 সেন্টিমিটার 5 মিটারের তুলনায় নগণ্য না, যেহেতু নগণ্য না সেহেতু আমি এখানে সসীম দৈর্ঘ্যের তার বিবেচনা করব। খেয়াল করেন আমি কিভাবে ডিসিশনটা নিব। 40 সেন্টিমিটার 5 মিটার এর তুলনায় নগণ্য নয়, তাই সসীম দৈর্ঘ্যের তার বিবেচনা করতে হবে। এখন যদি আমরা সসীম দৈর্ঘ্যের তার বিবেচনা করি তাহলে দেখেন কি আসে। আমরা এখানে সসীম দৈর্ঘ্যের তার বিবেচনা করব। ইন দ্যাট কেস দেখেন আমাদের থিটা 1 আর থিটা 2 নির্ধারণ করতে হবে। থিটা 1 এ দেখি tan থিটা 1
লম্ব 0.4, ভূমি হচ্ছে 1, তাহলে এখান থেকে θ1 পাবো শিফট tan 0.4, 21.8 ডিগ্রি। দেখতে পাচ্ছেন অনেক বড় মানের একটা কোণ হয়েছে। এখন আগে tan ডেল্টা নির্ধারণ করি। tan ডেল্টা 0.4/4, তাহলে ডেল্টা ইকুয়ালস টু শিফট tan 0.1, 5.71 ডিগ্রি। সো θ2 ইকুয়ালস টু 180 মাইনাস ডেল্টা। সো 180 মাইনাস 5.71, 174.29 ডিগ্রি। এখন তাহলে আমরা সসীম দৈর্ঘ্যের তারের জন্য বি এর মান কত জানি? বি সমান মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ কস θ1 মাইনাস কস θ2। সো 4 পাই ইন্টু 10⁻⁷ ইন্টু 3 ডিভাইডেড বাই 4 পাই। এ হচ্ছে 0.4, কস θ1 কস 21.8 মাইনাস কস θ2 কস 174.29। সো আলটিমেটলি পাচ্ছি 3⁻⁷ ডিভাইডেড বাই 0.4 ইন্টু কস 21.8 মাইনাস কস 174.29, 1.44 ইন্টু 10⁻⁶ ওয়েবার পার মিটার স্কোয়ার। একটু খেয়াল করেন, আমি দূরত্ব চেঞ্জ করছিলাম কিন্তু 4 সেন্টিমিটার থেকে কততে আসছি? 40 সেন্টিমিটারে আসছি। তাতে করে আমার এই যে দেখেন 4 সেন্টিমিটারে ছিল কত? 1.5 ইন্টু 10⁻⁵, 40 সেন্টিমিটারে গেছি, দেখছেন 1.44 ইন্টু 10⁻⁶। সিগনিফিক্যান্ট বা বেশ তাৎপর্যপূর্ণ কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। আশা করি সবাই অসীম দৈর্ঘ্যের সসীম দৈর্ঘ্যের জন্য ক্লিয়ার। ভুললে জাস্ট মাইট দিতে হবে আপনাদেরকে, মানে এইভাবে দেখানোর পরে যদি আপনারা ভুল করেন তাহলে আপনাদেরকে মারা ছাড়া আমার আর কোনো কিছু করার নাই। মানে দেখেন মাঝে মধ্যে ওই যে বলে না যে মাইরের উপর ঔষধ নাই, এখন মানে হচ্ছে আমার মাঝে মধ্যে মনে হয় আপনাদের মানে কোশ্চেন টোশ্চেন শুনলে যেটা মনে হয় আপনাদের মার, মানে সিম্পলি আপনাদের দ্বারা মারতে মন চায় তখন। কেন ভাই? ওকে, এখন দেখেন আমরা অসীম দৈর্ঘ্য শিখছি, সসীম দৈর্ঘ্য শিখছি। প্লিজ এইগুলো ভুল করেন না। বোর্ড পরীক্ষায় কিন্তু এইভাবে এই প্যাচগুলা দেয় যে আপনারা বইয়ে যখন পড়েন শুধু সসীম দৈর্ঘ্যের সূত্র আছে, পয়রা খালাস, ওরে আর কিছু লাগবে না। আমি আপনাদেরকে বুঝিয়ে বলতেছি কোথায় কোথায় ঝামেলা পড়েন। খুব সম্ভবত কোশ্চেনটা ঢাকা বোর্ড 2017 সালের প্রশ্ন ছিল। এখন যারা সসীম দৈর্ঘ্যের কনসেপ্ট পড়ে নাই, খালি সূত্র মুখস্থ করছে, দেখেন বইয়ে কি সূত্র আছে সেটা আমি আপনাদেরকে একটু আবার দেখাই। সো বইয়ে যে সূত্র দেওয়া আছে, বইয়ের সূত্রগুলা খুব সিম্পলি দেওয়া আছে। বইয়ের সূত্র দিয়ে রাখছে, এইটা দিয়ে রাখছে তড়িৎবাহী যে অসীম দৈর্ঘ্যের তার, সেই অসীম দৈর্ঘ্যের তারের জন্য চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে এটা দেওয়া আছে, বইটা দেওয়া আছে। বইটা মিউ নট আই বাই 2 পাই সুন্দর মতো দিয়ে অঙ্ক টঙ্ক করে খালাস। কিন্তু যে এটার ডেরাইভেশন পড়ে নাই বা যে এই সূত্র পড়ে নাই, সে কি সসীম দৈর্ঘ্যের জন্য ম্যাথ করতে পারবে? জীবনেও পারবে না। তার পরীক্ষার হলে যায় মনে হবে আরে স্যাররা কোশ্চেন কঠিন দিছে, এই স্যাররা খারাপ, আমাদের সময় কোশ্চেন কঠিন হয়, স্যার তো বই থেকেই কোশ্চেনটা করছে, আপনি যে কনসেপ্টটা পড়েননি সেটা কি স্যারের দোষ? সো বইয়ে এই জিনিস সুন্দর মতো প্রত্যেকটা বই আছে, বি সমান মিউ নট আই বাই 4 পাই কস θ1 মাইনাস কস θ2। সো আমি এই জন্য একেবারে ম্যাথ করে করে আপনাদেরকে দেখায় দিলাম কিভাবে কোন ক্ষেত্রে কি হবে। ওকে, আজকে আমরা আরেকটা জিনিস পড়ব, লাস্ট আরেকটা জিনিস পড়ে আজকের ক্লাস শেষ করব। সেটা হচ্ছে একটা বৃত্তাকার কুণ্ডলীর দরুন কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হয় সেটা দেখতে হবে। সো আমরা তড়িৎবাহী বৃত্তাকার তারের জন্য তারের কেন্দ্রে
চৌম্বক ক্ষেত্র প্রাবল্য। সো যদি আমার বৃত্তাকার তার হয় তাহলে তারের কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য কত হবে? ঠিক আছে, ওকে। তাহলে ধরেন এটা একটা বৃত্তাকার তার, এই বৃত্তাকার তারের কেন্দ্রে আমি চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বিনির্ণয় করব। এখন আমি এইগুলার ডিরেকশনগুলো নিয়ে নেক্সট ক্লাসে টানবো, আজকে ডিরেকশন নিয়ে টানবো না, আজকে শুধু চৌম্বক ক্ষেত্রের মান দেখাবো। আমি নেক্সট ক্লাসে মানে ইনশাআল্লাহ আগামী রবিবারে কখন কোন ডিরেকশনে কি হবে না হবে প্রত্যেকটা জিনিস ইনশাআল্লাহ আপনাদেরকে দেখাবো। ওকে, এখন দেখেন আমার এখানে কারেন্টটা যাচ্ছে, ধরেন কারেন্ট এই দিক দিয়ে এভাবেই যাচ্ছে, তাহলে তারের ক্ষুদ্র একটা দৈর্ঘ্য যদি ডিএল নেই, ধরেন এখানে ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল নিলাম, ডিএল থেকে এই সেন্টার পয়েন্ট এটা রেডিয়াস কত আর রেডিয়াসের একটা তার। এবার মজার জিনিসটা দেখেন, ডিএলটা যে থিটাটা উৎপন্ন করতেছে এখানে, এই থিটা কিন্তু অলওয়েজ 90 ডিগ্রি। এখন আর থিটা ভ্যারিয়েবল না, থিটা কত হয়ে যাচ্ছে? 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে আমি যে ডিবি পাবো ক্ষুদ্র দৈর্ঘ্য ডিএল এর জন্য, ডিএল এর জন্য কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য ডিবি এর যে মান, ডিবি সমান মিউ নট আই ডিএল সাইন থিটা এখন 90 ডিগ্রি ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার। তাহলে মিউ নট আই ডিএল ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার। এখন দেখেন থিটা নাই, তাহলে এই সিনারিওতে আর থিটাটা ভ্যারিয়েবল না, এই সিনারিওতে কে ভ্যারিয়েবল না? থিটা ভ্যারিয়েবল না। এখন দেখেন আপনি তারের এক প্রান্ত থেকে যাত্রা শুরু করে পুরো তারটা যদি ঘুরে আসেন, বি যখন ইন্টিগ্রেট করবেন এবার মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার, কোনটা কিন্তু চেঞ্জ হচ্ছে না, কে চেঞ্জ হচ্ছে? ডিএলটা। ব্যাসার্ধ আর চেঞ্জ হওয়ার সুযোগ আছে? নাই, কারেন্ট আই ফিক্সড। তাহলে আমার এখানে এখন ভ্যারিয়েবল কে? ডিএল। এখন ডিএল ভ্যারিয়েবলটা কোথা থেকে কোথা পর্যন্ত চেঞ্জ হতে পারে? ডিএল যে ভ্যারিয়েবলটা এটা হচ্ছে দৈর্ঘ্য, তারের দৈর্ঘ্য। এখন বৃত্তাকারে একটা তার পেঁচানো থাকলে তার দৈর্ঘ্য 0 থেকে শুরু করে কত পর্যন্ত হবে? 2 পাই আর। দেখেন তারকে পেঁচানো আছে, তার মানে কি এটা পরিধি না? তাহলে পরিধি 0 থেকে 2 পাই আর পর্যন্ত ডিএল এর দৈর্ঘ্য। তাহলে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার বাইরে নিয়ে আসি, ইন্টিগ্রেশন অফ ডিএল 0 থেকে 2 পাই আর। ডিএল কে ইন্টিগ্রেট করলে শুধু এল পাওয়া যাবে 0 থেকে 2 পাই আর। সো মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কয়ার ইন্টু 2 পাই আর। সুতরাং মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস আর পাবো। এটা কিসের জন্য? তড়িৎবাহী বৃত্তাকার তারের জন্য। এখন দেখেন আমরা যখন বৃত্তাকার কুণ্ডলী তৈরি করি তাহলে আর ব্যাসার্ধের এন পাকের বৃত্তাকার কুণ্ডলীতে আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হলে কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি সমান মিউ নট আই ডিভাইডেড বাই টুয়াইস আর ছিল, এটা ছিল একটা মাত্র পাকের জন্য, একটা পাকের জন্য কেন্দ্রে তৈরি হয়েছে কত? মিউ নট আই বাই টুয়াইস আর। পাকটা কি জিনিসটা দেখেন, ধরেন তারগুলা এইভাবে একটার পর একটা এইভাবে আছে, যে বৃত্তাকার পাক আমরা বাইরে থেকে এইভাবে দেখতেছি, সাইড থেকে দেখলে আর উপর থেকে দেখলে ঘটনাটা হচ্ছে এই যে এরকম অসংখ্য তার, অসংখ্য পাক এক গাঁটটি তার একত্রে আছে। তাহলে কেন্দ্রে মিউ নট আই বাই টুয়াইস আর ইকুয়ালস টু ইন্টু এন। তাহলে মিউ নট এন আই ডিভাইডেড বাই টুয়াইস আর, এটা হচ্ছে এন পাকের বৃত্তাকার কুণ্ডলীতে যদি আই পরিমাণ তড়িৎ প্রবাহিত হয় তাহলে কুণ্ডলীর কেন্দ্রে চৌম্বক ক্ষেত্র প্রাবল্য বি এত হবে। এখন আপনাদেরকে দুইটা জিনিস শিখিয়ে দিব, আজকের ক্লাসের শেষ অংশে দুইটা জিনিস শিখিয়ে দিব। এক নাম্বার যে জিনিস শিখাবো,
তারের দৈর্ঘ্য, দাঁড়ান, তার হতে দূরত্ব ডিভাইডেড বাই তারের দৈর্ঘ্য যদি লেস দ্যান অর ইকুয়াল টু 0.05 হয়, তাহলে অসীম দৈর্ঘ্য বিবেচনা করতে হবে। সূত্র হবে b সমান মিউ নট আই ডিভাইডেড বাই 2πa। মনে রাখবেন, যদি আপনার তার হতে যে লম্ব দূরত্ব, সেই দূরত্বটাকে তারের দৈর্ঘ্য দ্বারা ভাগ করে দেই, এটা যদি 0.05 এর থেকেও কম হয়, দেখেন তার হতে দূরত্ব খুবই কম তারের দৈর্ঘ্যের তুলনায়, তাহলে কি করব, অসীম দূরত্ব বিবেচনা করব। আর যদি তার হতে দূরত্ব, এই দূরত্ব মানে অলওয়েজ লম্ব দূরত্ব, এটা মাথায় রাখবেন, একা বেঁকা দূরত্ব চিন্তা করবেন না। ফিজিক্সে আমরা যখন সাধারণত দূরত্ব বলি তখন লম্ব দূরত্ব চিন্তা করি। তার হতে দূরত্ব ডিভাইডেড বাই তারের দৈর্ঘ্য, এইটা যদি গ্রেটার দ্যান 0.05 হয়ে যায়, তখন এটা সসীম দৈর্ঘ্য বিবেচনা করতে হবে। সো আমরা অ্যাকচুয়ালি 5% থাম্ব রুলে যাচ্ছি। এখন একটু এই যে রুলটা একটু আগে যেটা আমরা করছিলাম সেটাতেই যদি আমরা দেখি, দেখেন 40 সেন্টিমিটারের জন্য আমি কি সসীম দূরত্ব চিন্তা করছিলাম না? হিসাব করে দেখেন, 40 সেন্টিমিটার 0.4 ডিভাইডেড বাই 5 করলে 0.08 আসে। এই জন্য আমরা সসীম দৈর্ঘ্য বিবেচনা করে পরের ক্ষেত্রে ম্যাথ করছি। সো আশা করি ইনশাল্লাহ বার্ড-স্যাবার্ডের সূত্র বুঝছেন। সোজা না? খুব সোজা জিনিস। এর পরের জিনিসপত্রগুলো দেখবেন আরও সোজা, ইনশাল্লাহ অ্যাপ্লিকেশনগুলো আরও সোজা হবে। ওকে, তাহলে আজকে ইনশাল্লাহ এই পর্যন্তই, আজকে আর না। সবাই তাহলে ইনশাল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।